আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ রাজনৈতিক দলের বৈঠক সন্ধ্যায়। আসিফ মাহমুদের পক্ষপাতমূলক আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে প্রধান উপদেষ্টাকে বিএনপি। বাংলাদেশে পুশিনের অপেক্ষায় ওপারে দীর্ঘ লাইন। সাম্রাজ্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে এক আপোষহীন সংগ্রামী পুরুষ নজরুল তারেক রহমান। চাঁপাইনবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার। বাড়তি নিরাপত্তা সেনাবাহিনীর। ভুট্টা গুঁড়া দিয়ে তৈরি হতো ডায়াবেটিসের ওষুধ, লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হতো নকল স্বাস্থ্য সাপ্লিমেন্ট। সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। কালো ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি গুলিবিদ্ধ। রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট 2 মোটরসাইকেল আরোহী। হজে গিয়ে অসুস্থ হয়ে আরো 26 বাংলাদেশি হাসপাতালে। ঝড়ের আশঙ্কা 10 অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত। এবং ভারতীয় পানি নীতি 24 কোটি মানুষের অস্তিত্ব হুমকিতে ফেলছে জাতিসংঘে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ 8টি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র মতে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকার শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেবে এমনটা আশা করে বিএনপি। এছাড়া আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নির্বাচন কমিশনকে যে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টার হাত রয়েছে দলটি মনে করে। এক্ষেত্রে তার এমন পক্ষপাতমূলক আচরণে সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে বলেও মতামত জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাকে দেওয়া এক পত্রে এমনটি জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। 4 সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পুশিনের অপেক্ষায় লালমনিরহাট সীমান্তের ওপারে কয়েক হাজার মানুষের দীর্ঘ লাইন। সীমান্তের ওপারে জড়ো করে রেখেছে বিএসএফ। রাতের আধারে এপারে ঠেলে দেওয়ার অপেক্ষায় খণ্ড খণ্ড করে বিভিন্ন সীমান্তে পুশিনের পরিকল্পনা বিএসএফের। সীমান্তের ওপারের গ্রামবাসী সূত্রে জানা গেছে এসব তথ্য। সীমান্তের কাঁটাতারের বেড়া গেট দিয়ে বিএসএফ রাতের আধারে ঠেলে দিচ্ছে এপারে। লালমনিরহাট জেলার 284 কিলোমিটার সীমান্ত জুড়ে সতর্ক রয়েছে বিজিবি। পুশিন ঠেকাতে সীমান্তে গ্রামবাসীরাও কাটাচ্ছে নির্ঘুম রাত। বিএসএফ রাতের আধারে দুদিনে 44 জনকে করেছে পুশিন, বাকিরা রয়েছে অপেক্ষায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনচেতা, ন্যায় বিচার ও মানবতার পক্ষে এবং সাম্রাজ্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে এক আপোষহীন সংগ্রামী পুরুষ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 25 মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে সাহিত্য ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের আপোষহীন সংগ্রামী জীবন ফুটে উঠেছে। পোস্টে তিনি আরো লিখেন, 25 মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 8:30টার দিকে উপজেলার হলমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশে জানায়, আওয়ামী লীগ নেতা নজমুল কবির মুক্তা মামলার আসামি। উপজেলার দাদনচক এলাকার মৃত মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে। সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানী সহ দেশের জেলাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনার টহল চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানেও অংশ নিচ্ছে সেনারা। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বাহিনীটি। বাড়ানো হয় টহল সহ অভিযান। শনিবার বিমানবন্দর সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে সেনাবাহিনীর টহল দেখা যায়।
ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বেশ কিছু প্রতারক চক্র। মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছে এ চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ রাজু মিয়া। ডিবি পুলিশ বৃহস্পতিবার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার ও জব্দ করে বিপুল পরিমাণ নকল পণ্য। এ ব্যাপারে ডিবি মতিঝিল বিভাগের এডিসি রফিউদ্দিন আহমেদ জুবায়ের জানিয়েছেন, তাদের কাছে তথ্য ছিল যে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল অর্গানিক মাখা পাউডার, ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট, গ্যাস্ট্রিক ক্লিয়ার এবং ডায়াবেটিস রোগীদের জন্য ডায়ার কোর্স নামে নকল ওষুধ তৈরি ও বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়, শনাক্ত করা হয় প্রতারক রাজুকে। সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামী 19 জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উপস্থাপক নাহিদ হেলালকেও আদালত একই আদেশ দিয়েছেন। শনিবার বিকেলে জামালপুর জেলা জজ আদালত সরিষাবাড়ি আমলি আদালতের বিচারক রোকসানা পারভিন এ আদেশ দেন। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানকেও নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা 10,000 কোটি টাকার মানহানি মামলায় ডাক্তার মুরাদ হাসান ও নাহিদ হেলালকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এ বিশেষ বিধান সংযোজনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। সংশোধিত অধ্যাদেশ থেকে কালাকানুন বা কালো ধারাগুলো বাতিলের দাবিতে রোববার সচিবালয়ের ভিতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মচারীরা। কর্মচারীদের সব সংগঠনের নেতাকর্মীরা এতে এক হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। রোববার 25 মে সকাল 10টায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে অবস্থান নেন। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বাইক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। রাজধানীর বনানী এলাকায় রেডিমিক্স ট্রাকের চাকায় পিষ্ট হয়ে 2 মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আজ রোববার সকাল 10টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার। তিনি বলেন, কাকুলি এলাকায় রেডিমিক্স ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে 2 মোটরসাইকেল আরোহী মারা গেছে। তাদের পরিচয় জানা যায়নি, জানার চেষ্টা চলছে। চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত 113 বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন। এছাড়া অসুস্থ হয়ে আরো 26 জন বাংলাদেশি দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়েছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা 113 জন। এছাড়া হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন 26 জন। দেশের 10 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার ভোরে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাকিস্তান জাতিসংঘকে সতর্ক করেছে, বলেছে ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে 24 কোটি মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের সশস্ত্র সংঘাতে পানি সম্পদ রক্ষা বিষয়ক আলোচনায় পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এটি মানবাধিকার আইন, চুক্তি আইন ও প্রথাগত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।